মানুষ কত চালাক হতে পারে আশিসকে না দেখলে বোঝাই যায় না। কতটা প্রতিশোধ পরায়ণ হতে পারে ওই তার উদাহরণ। আশিস আমার প্রাক্তন স্বামী বলা যাবে না, এখনো ডিভোর্স হয়নি। ডিভোর্স কোনোদিন করব না। ডিভোর্স করব না বলেই তো ভেবেছিলাম মাসে মাসে টাকা নিয়ে ফুর্তিতে জীবন কাটাবো। কিন্তু বেটা এত তেন্দর, সব প্ল্যান ভেস্তে দিয়েছে। আর এমনটা যে করতে পারে কল্পনাও করিনি। হল্প করে বলতে পারি পৃথিবীর কেউ এমনটা ভাবতে পারবে না। সেপারেট থাকবো বলে কেস খামারি করেছিলাম, টোটালটাই সাজানো, ফেক। অল্প দিনেই জিতলাম। ওর মাইনের একটা অংশ আমায় ভাগ দেওয়ার জন্য জজ সাহেব রায় দিলেন। সেই মতো টাকা পেতাম, ভালোই চলছিল। হঠাৎ আশিস টাকা দেওয়া বন্ধ করে দিল। আবার কোর্টে গেলাম, গিয়ে শুনলাম এক আজব কথা। জজ সাহেবও আসলে সেপারেট থাকার ফন্দি দিয়েছিল আমার এক বয়ফ্রেন্ড। কি এক নেশা পেয়ে গেছিল। বাবা অবশ্য বারণ করেছিলেন, মারাত্মক ক্ষেপেও গেছিলেন। শেষে বাড়ি থেকেই বের করে দেন আমাকে। মা অবশ্য যোগাযোগ রাখতেন, যোগাযোগ না রাখলেও সমস্যা হচ্ছিল না, কারণ একটা ভালো স্যালারি আমার নামে মাসের গোড়াতেই ঢুকে যেত। সেই টাকাতে ভালোভাবেই চলে যাচ্ছিল। দাদার বিয়ে, তারপর হঠাৎ বাবার মৃত্যু আমাদের ফ্যামিলিটাকে একেবারে এলোমেলো করে দিয়েছে। মা আলাদা থাকছেন এখন। দাদার বউটা মোটেই সুবিধের নয়, আমাকে দেখলেই কেমন ক্ষেপে যায়। একদিন নাম না করে চিটিংবাজ পর্যন্ত বলেছে। ঘৃণায় আমি আর ও বাড়ি যাই না। এর মধ্যে আমার স্যালারি স্টপ। ব্যাংকে গিয়ে খোঁজ খবর করে জানলাম আশিসের অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নেই, মাইনেও ঢোকে না। মারাত্মক আশ্চর্য কাণ্ড। ভাবলাম আশিস কিছু ফোন দিয়ে রেখেছে। 2 মাস ঘোরাঘুরি করে আবার কোর্টে শরণাপন্ন হলাম। আদালতের বাইরে আশিসের সঙ্গে আমার দেখা। আমার সঙ্গে কথা বলে না, আমিও বলি না। যেদিন ওদের বাড়ি থেকে টাকা পয়সা সোনাদানা নিয়ে পালিয়ে আসি, তারপর থেকে কথা বলি না, যোগাযোগও রাখি না। আমাদের কেস উঠলে জজ সাহেব আশিসকে বললেন, আপনার স্ত্রীকে টাকা দিচ্ছেন না কেন? কথা শুনে আশিস প্রথমে হাসল, তারপর ক্ষুব্ধ হয়ে বলল, চাকরিটা ছেড়ে দিয়েছি। টাকা দেব কোথা থেকে? নিজেই তো ফকির। এবার আমায় বেচে টাকা দিন। বিচারক সম্ভবত আশিসের কথা বিশ্বাস করলেন না। ইনভেস্টিগেশনের হুকুম দিলেন। 3 মাস পর আবার ডেট। কেলেঙ্কারি কাণ্ড। আশিস চাকরি ছেড়ে দিয়েছে জানতাম না তো। কেউ চাকরি ছাড়তে পারে এটাই বিশ্বাস করলাম না। ফলে ওর কথা বিশ্বাসও হলো না। ভাবলাম গুল মারছে। দুশ্চিন্তা বাড়ল 3 মাস পর ডেট পড়ায়। এই 3 মাস অ্যালিমনি ঢুকবে না? আর সত্যি সত্যি যদি চাকরি ছেড়ে দেয় তাহলে তো আরো সর্বনাশ। আমার একুল ওকুল দুকুলি যাবে। খুব চিন্তায় পড়লাম। সবচেয়ে বড় চিন্তা, এই 3 মাস চলবে কি করে। এরপর রয়েছে উকিলের খরচা। বাধ্য হয়ে মায়ের কাছে গেলাম। সব শুনে মা বললেন, দূর, মিথ্যে কথা, পাগল হয়েছিস নাকি? চাকরি কেউ ছাড়ে? মায়ের কাছ থেকে টাকা এনে কোনো রকমে এই 3 মাস চালালাম। বয়ফ্রেন্ডের কাছে হাত পাতলাম। কয়েকজন বন্ধু বান্ধবীর কাছ থেকেও কিছু নিলাম। 3 মাস পর কোর্টে হাজির হয়ে আবার এক আজব তথ্য জানলাম। আশিস চাকরি ছাড়েনি। অফিসে যায় মাসে 1-8 দিন, প্রায় উইদাউট পে চলছে। কাজের দিন রবিবারগুলো আর ছুটির দিনে স্যালারি পায়। বিচারক আশিসের মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, কারো ব্যক্তি স্বাধীনতায় হাত দিতে পারি না। উনি অফিস না গেলে কোর্টের কিছু করার নেই। কোনো ফয়সালা হলো না। 5 মাস পর আবার নতুন ডেট পড়ল। এবার চোখে সর্ষে ফুল দেখলাম। 5 মাস চলবে কি করে? ধার করার অপশন কমে আসছে। বাধ্য হয়েই মায়ের কাছে আবার গেলাম। সব শুনে মা মহা দুশ্চিন্তায় পড়লেন। শেষে আমায় গালাগালি করতে লাগলেন। বললেন, এত টাকা পয়সা খরচ করে তোর বিয়ে দিলুম এই করার জন্য? বংশের মুখে কালি লাগালি, এখন নিজেও টুপলি।
মা বকাবকি করে খানিক ক্লান্ত, অনেকক্ষণ চুপ করে থেকে শেষে ধীরে ধীরে চোখ তুলে বললেন, পুতুল, মেয়েদের স্বামী ছাড়া শেষ পর্যন্ত পাশে কেউ থাকে না। গিয়ে হাতে পায়ে ধরে দেখ যদি ক্ষমা করে। ভগ্ন হৃদয়ে হতাশ হয়ে বাড়ি ফিরলাম। আরো দিন 15 ভাবলাম। শেষে ঠিক করলাম আশিসের সঙ্গে দেখা করব। যদি কিছু একটা সুরাহা হয় ওদের গ্রামে যাব। জানি যাবার মতো কাজ করিনি, মিথ্যে কেস খামারি করে ফাঁসিয়েছি। তখন ভেবেছিলাম জিতে গেছি, এরকম প্যাচে পড়ব ভাবিনি। চিন্তা হলো ওদের গ্রামে গেলে কেউ অপমান না করে। ওর একমাত্র বোন পাশেই থাকে, পাড়াতে খুব ভালো ঘরে বিয়ে হয়েছে। ও জানতে পারলে ঝাঁটা নিয়ে নিশ্চিত পেটাতে আসবে। ওর নামেও পুলিশে নালিশ করেছিলাম। বড় ভয় ওকে নিয়ে। আবার আশিসের নিজস্ব কিছু চেলা আছে, কোর্টে ওদের দেখেছি বেশ কয়েকবার। ফলে চিন্তারই বিষয়। দিনের বেলা গেলে অনেকেই চিনতে পারবে, রাত্রে একা যেতেও সাহস হয় না। এখান থেকে অনেকটা দূর, বেথুয়া নেমে অনেকটা ভেতরে, সেই সুখপুকুরিয়া। আশিস কোন দিন অফিসে যায় কোন দিন যায় না সেটা জানি না, তবে ম্যাক্সিমাম দিন যায় না এটা কনফার্ম। অনেক ভেবে ঠিক করলাম কোনো এক রোববার যাব লুকিয়ে। কপাল আর কাকে বলে। বেথুয়া স্টেশনে নেবে এসে দেখি আশিস বেশ শুটেড বুটেড, ওভারব্রিজ পার হয়ে সাহাপাড়ার দিকে যাচ্ছে। না, চিনতে তো আমার ভুল হয়নি, নিশ্চিত আশিস। কনফার্ম কোনো নেমন্তন্ন বাড়ি যাচ্ছে, নইলে এত সাজুগুজু করবে কেন? দূর থেকে দেখে মনে হলো ভালোই আছে, ফুর্তিতে আছে, হাঁটছে আর দুহাত দুদিকে দোলাচ্ছে। পিছু নিলাম। এটাই সুযোগ, নিরিবিলিতে কথা বলা যাবে, কেউ জানতে পারবে না। অন্তত ওদের পাড়া পর্যন্ত যাওয়া লাগলো না। স্টেশন পার হয়ে অটো স্ট্যান্ড পার হয়ে একটা গলিতে ঢোকার পর দৌড়ে গিয়ে সামনে দাঁড়ালাম। চোখ ভিজিয়ে কাদো কাদো হয়ে বললাম, একটু দাঁড়াও, কথা আছে। আশিস দাঁড়ালো, অনেকক্ষণ আমায় দেখল, তারপর হঠাৎ আকাশ বাতাস ফাটিয়ে হাসলো। বলল, তুই হেমা মালিনী তো? জোয়ান হলে কি করে, এখনো সিনেমা করিস? আশিসের ভাবভঙ্গি, হাসি এবং কথা শুনে নিশ্চিত হলাম ও একেবারে পাগল হয়ে গেছে। মাথায় আর কিছুই নেই, বদ্ধ উন্মাদ। আমায় চিনতে তো পারেইনি, উল্টে ভেবেছে হেমা মালিনী। বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। কদিন আগেও ভালো দেখলাম, এর মধ্যে পাগল হয়ে গেল। নিজেকে কেমন দোষী মনে হচ্ছে এখন। নিশ্চিত কেস খামারি পুলিশের অপমান সইতে পারছিল না। দোষটা আমারই। পাগলের সঙ্গে কথা বলে লাভ নেই, চিনতেই পারছে না। কপাল পড়েছে ভালোভাবেই বুঝতে পারলাম। সুতরাং চোখের জল ফেলতে ফেলতে দেরি না করে ফিরে এলাম স্টেশনে। ওভারব্রিজ থেকে নামার মুখেই দেখি আশিসের বোন তিথি আপ প্ল্যাটফর্মে ছেলের হাত ধরে দাঁড়িয়ে, সুন্দর করে সেজেছে, যেন কোনো বিয়ে বাড়ি নেমন্তন্ন খেতে যাচ্ছে। এখানে কারোর জন্য ওয়েট করছে, কেউ হয়তো আসবে। ওকে দেখে একেবারেই অবাক হয়ে গেলাম। একটু আগে দেখলাম আশিসকে সুটেড বুটেড, আবার তিথিও তাই। বিষয়টা কেমন জটিল মনে হচ্ছে। নিশ্চিত নেমন্তন্ন বাড়ি যাচ্ছে। কিন্তু পাগল হলে কি মানুষ অত ফিটফাট থাকতে পারে? ব্যাপারটা কেমন খটোমটো লাগছে। হঠাৎ দেখি তিথি আমার দিকে আসছে, ছেলেটাকে জোর করে টানতে টানতে আনছে। একেবারে সামনে এসে দাঁড়ালো তিথি। অযাচিত ভাবে আনস্পেক্টেড ঠান্ডা মাথায় ধীরে ধীরে আমাকে অবাক করে দিয়ে বলল, দাদাকে পাগল মনে হলো তো? ও কিন্তু পাগল নয়, জাস্ট 2 মিনিট আগে ফোনে আমায় সব জানালো। একটা বার্থডে পার্টি সাহাপাড়া যাচ্ছি আমরা, এক রিলেটিভের জন্য ওয়েট করছিলাম। সব শুনে তোমার সঙ্গে দেখা করার লোভ সামলাতে পারলাম না। দেখতে এলাম কতটা ভালো আছো। সত্যি ভালো আছো তো? বলে ছেলে কোলে হনহনিয়ে উঠে গেল ওভারব্রিজে। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম প্ল্যাটফর্মে। অনেকক্ষণ পর সম্বিত ফিরল।
আশিস পাগল নয়? তাহলে অভিনয় করলো? এত নিখুঁত অভিনয়, এত নিখুঁত! এখানেও ঠকে গেলাম। বুঝতেই পারলাম না আশিস পাগল নয়, অভিনয় করছে। এতদিন নিজেকে চালাক ভাবতাম, বোকা ভাবতাম আশিসকে। মনে হচ্ছে আমি মূর্খ, একেবারে মূর্খ। এই প্রথম মনে হলো আমি অসহায়, একেবারে বোকা, বুদ্ধিহীন। নিজের ভালো নিজে বুঝতে পারি না। আশিসের সঙ্গে থাকার কোনো যোগ্যতা নেই আমার। তবু কেন জানি মনে হলো আর একবার গিয়ে দাঁড়াই ওর সামনে, আর একবার, শেষবার। অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকার পর মনে হলো আশিস যেন উল্টো দিকের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমায় ডাকছে, দুবাহু বাড়িয়ে ডাকছে। তারপর মনে হলো ওর কাছে যাব বলে প্রাণপণ দৌড়াচ্ছি। ওর কাছে যেতেই হবে। আশিস যে হাত বাড়িয়ে আছে, আমায় ডাকছে, আপন করে নেবে বলে ডাকছে। আমি দৌড়াচ্ছি, খুব জোরে দৌড়াচ্ছি, খুব জোরে। শেষ হলো আজকের গল্প অন্য ভাবনা। কলমে বাবুরাম মণ্ডল।